সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, বর্তমানে মার্কেটিং বিভাগের বিপরীতে পদায়নকৃত, নরসিংদী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আজকেও বলবো যে কোভিড-19 মহামারীর কারণে তোমাদের একাডেমিক শিক্ষা কার্যক্রমের যে মারাত্মক ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আজকের এই অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম। নরসিংদী সরকারি কলেজের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি তোমাদের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আজকের আলোচ্য টপিকসটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ব্যবস্থাপনা বিভাগের MBA ফাইনাল অর্থাৎ শেষ পর্বের শিক্ষার্থীদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, আমার আলোচ্য টপিকসটি শুধুমাত্র MBA ফাইনাল বা শেষ পর্বের শিক্ষার্থীদের জন্যই নয়, অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের মানব সম্পদ ব্যবস্থাপনা এবং মার্কেটিং বিভাগ অনার্স তৃতীয় বর্ষের মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়েরও অন্তর্ভুক্ত। শুধু তাই নয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয়টি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যবস্থাপনা নীতিমালা বিষয়েরও অন্তর্ভুক্ত। আশা করি আজকের আলোচনাটি তোমাদের আলোচ্য টপিকসটি বুঝতে কিছুটা হলেও সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমাদের আজকের আলোচনায় যাই। শিক্ষার্থীরা, একটা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ব্যাপারটা কেন আসে তুমি চিন্তা করো। আমরা প্রতিষ্ঠানে যখন কর্মী নিয়োগ দিই, তাকে নিয়োগ দিই কোনো একটা কাজের উদ্দেশ্যে, কিন্তু সেই কর্মী ওই কাজে যথোপযুক্ত কিনা কিংবা সেই কাজে যথাযথ ধারণা রয়েছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। তাই কর্মীকে কাজে নিয়োগ দেওয়ার পূর্বেই প্রথমেই তাকে প্রশিক্ষণের মাধ্যমে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই কাজ সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিয়ে ওই কাজের জন্য তাকে উপযোগী করে তারপর কাজে নিয়োগ দেওয়া হয়ে থাকে। শুধু তাই নয়, ওই নিয়োগপ্রাপ্ত কর্মী তার প্রতিষ্ঠানে যে কাজের যে গুণগত মান বৃদ্ধি করার উদ্দেশ্যে, তার দক্ষতা অভিজ্ঞতা বৃদ্ধি করার উদ্দেশ্যেও তাকে পুনঃ পুনঃ প্রশিক্ষণ দিতে হয়। সুতরাং বোঝাই যাচ্ছে প্রশিক্ষণ একটা প্রতিষ্ঠানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা আজকের আলোচনায় মূলত প্রশিক্ষণ কি, প্রশিক্ষণ কিভাবে বুঝবো আমরা প্রশিক্ষণের ব্যাপারটা, প্রশিক্ষণের কি রকম গুরুত্ব রয়েছে প্রতিষ্ঠানের জন্য এবং প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি সম্পর্কে কিছু ক্ষুদ্র আলোচনার প্রয়াস চালাবো। তো শিক্ষার্থীরা, চলো প্রশিক্ষণের সংজ্ঞা প্রথমে জানতে চেষ্টা করি। প্রশিক্ষণ আসলে কি? আমি যদি খুব ছোট্ট করে বলি, আসলে প্রশিক্ষণ হচ্ছে হাতে কলমে কাজ শেখানোর কৌশল। ছোটবেলা আমরা পড়ালেখা কি পারতাম না, আমরা লিখতে পারতাম না। আমাদের বাবা মারা, আমাদের টিচাররা একদম হাতে ধরে ধরে স্বরে অ, স্বরে আ বা এ বি সি ডি এগুলো লিখিয়েছিল। ধরে নিতে পারো এটাই কি প্রশিক্ষণ। অর্থাৎ একটা কাজ কিভাবে সম্পাদন করতে হবে সেটা যখন তোমাকে একদম হাতে কলমে প্রত্যক্ষভাবে শিখিয়ে দেওয়া হয়, সেটাই হবে কি প্রশিক্ষণ। তুমি যদি আরেকটু ব্যাপকভাবে ব্যাপারটা জানতে চাও, তাহলে প্রশিক্ষণ হলো একটা প্রক্রিয়া, যে কোনো প্রক্রিয়া যা দ্বারা কর্মী নির্দিষ্ট কার্য সম্পাদন প্রবণতা, দক্ষতা এবং সামর্থ্য বৃদ্ধি পায়। প্রশিক্ষণ হচ্ছে একটা কাজ, প্রশিক্ষণ হচ্ছে একটা পদ্ধতি। এই পদ্ধতি যদি তুমি অনুসরণ করো, তাহলে তোমার যে কর্মীর জন্য অনুসরণ করবে তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং কাজের সামর্থ্য এবং অবশ্যই একই সাথে কাজের গুণগত মান বৃদ্ধি পাবে। আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে বলতে যাই, তাহলে প্রশিক্ষণ হচ্ছে এক ধরনের শিক্ষণ প্রক্রিয়া যা দ্বারা লক্ষ্য অর্জনে সহায়ক দক্ষতা, ধারণা, প্রবণতা এবং স্থান বৃদ্ধি পায়। আসলে সবকিছুই তো শিক্ষা। আমরা জন্মের পর থেকে শিক্ষণের মধ্যে আছি। যখন ওই শিক্ষণগুলো পুনঃ সম্পাদনের মাধ্যমে একটা কাজে আমরা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করি, দক্ষতা অর্জন করি, তখন কিন্তু সেটা প্রশিক্ষণের রূপ নেয়। এই জন্য বলা হয় প্রশিক্ষণ হচ্ছে এক ধরনের শিক্ষণ প্রক্রিয়া। কারণ এই শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে যার জন্য প্রশিক্ষণ ব্যবস্থাটা তৈরি করা হয়েছে, সে বা
সেই গোষ্ঠী বা সেই দলের জন্য প্রশিক্ষণ ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এর ফলে তাদের দক্ষতা, তাদের কাজ সম্পর্কে ধারণা, তাদের প্রবণতা এবং তাদের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। প্রশিক্ষণ সম্পর্কে বিভিন্ন বিশারদগণ বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন, বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে চেষ্টা করেছেন। আমরা ডব্লিউ গ্রফিনের সংজ্ঞা থেকে যদি জানতে চাই, তিনি বলেছেন কার্যগত বা কারিগরি কর্মীদের যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তারা সে কাজটি কিরূপে করবে এই সংক্রান্ত শিক্ষাই হলো প্রশিক্ষণ। আসলেই তা, কারণ কর্মীকে প্রকৃত অর্থে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সে ওই কাজটি যথাযথভাবে করতে পারছে কিনা বা যথাযথভাবে কাজটি করতে পারবে কিনা সে সম্পর্কে তাকে স্পষ্ট ধারণা দেওয়া, কখনো কখনো তাকে হাতে কলমে কাজটি শিখিয়ে দেওয়ার নামই হচ্ছে কি প্রশিক্ষণ। তবে এই প্রশিক্ষণের কাজটি কিন্তু একবার কর্মীকে দিয়ে দিবে তাতেই কিন্তু হবে না। প্রশিক্ষণ তুমি একবার কর্মীকে দিয়ে দিলে সে সম্পূর্ণরূপে প্রশিক্ষিত হয়ে কাজটা সকল সময়ই ভালোভাবে সম্পাদন করবে এমন কিন্তু নয়, কারণ কাজ প্রতিনিয়ত পরিবর্তন হয়, আর কাজের পরিবর্তনের সাথে সাথে কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমটিও কি ধারাবাহিকভাবেই সম্পাদন করতে হয়। আর এই জন্যই বলা হয়ে থাকে প্রশিক্ষণ হলো এমন একটি ধারাবাহিক সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের কার্য সম্পাদন উপযোগী যোগ্যতা, দক্ষতা, সামর্থ্য ও প্রবণতা বৃদ্ধির চেষ্টা করা হয়। ফলে কর্মীদের পেশাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন নিশ্চিত হয়। এখানে দেখো আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি প্রশিক্ষণের মূল সংজ্ঞাটা। এই সংজ্ঞাটা তোমাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে, কারণ এই সংজ্ঞাটা যদি তুমি পারো তাহলে প্রশিক্ষণ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করাও তোমার পক্ষে সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে কি বলেছি যে প্রশিক্ষণ হলো একটি ধারাবাহিক সামাজিক প্রক্রিয়া। ধারাবাহিক মানে কি প্রতিনিয়ত চলমান, সামাজিক মানে কি সমাজবদ্ধভাবে যে প্রক্রিয়া চলে, স্বাভাবিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান তো সমাজের বাইরে নয়। সুতরাং প্রশিক্ষণ হচ্ছে একটি ধারাবাহিক সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের কার্য সম্পাদন উপযোগী যোগ্যতা, দক্ষতা, সামর্থ্য এবং প্রবণতা বৃদ্ধির চেষ্টা করা হয়। ফলে কর্মীদের পেশাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন নিশ্চিত হয়। স্বাভাবিকভাবেই যদি কর্মী কাজ যথার্থভাবে সম্পাদন করতে পারে তাহলে প্রতিষ্ঠানের যে লক্ষ্য নির্ধারিত থাকে সেই লক্ষ্য অতি সহজেই অর্জিত হয়। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় আমরা প্রশিক্ষণ সম্পর্কে স্পষ্ট ধারণা নিলাম। সহজভাবে কি যে হাতে কলমে কাজ শেখানোর কৌশল হচ্ছে প্রশিক্ষণ, আর একটু ব্যবহারিক প্রশিক্ষণ হচ্ছে এক ধরনের শিক্ষণ প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের দক্ষতা, যোগ্যতা, সামর্থ্য, প্রবণতা ইত্যাদি বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়। শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব প্রশিক্ষণের বৈশিষ্ট্য নিয়ে। আমরা জানি বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছুকে চেনার উপায় বা এমন কতগুলো গুণ যা তোমার সামনে উপস্থাপন করলে তুমি সেই জিনিসটাকে শনাক্ত করতে পারবে। ধরো তুমি কোনো একটা বিষয় সম্পর্কে জানার জন্য তুমি নরসিংদী সরকারি কলেজের প্রিন্সিপাল মহোদয় কক্ষে গেলে, ওনাকে গিয়ে বলে যে স্যার আমাকে মনির স্যার পাঠিয়েছেন। প্রিন্সিপাল স্যার কিন্তু তোমাকে প্রথমেই বলবেন যে কোন মনির স্যার, তাই নয় কি? কারণ আমাদের নরসিংদী সরকারি কলেজে 3 জন মনির স্যার আছে। তুমি বললে যে স্যার আমাকে ব্যবস্থাপনার মনির স্যার পাঠিয়েছেন। প্রিন্সিপাল স্যার কিন্তু আবারও বলবেন ব্যবস্থাপনায় কিন্তু 2 জন মনির স্যার পাঠিয়েছেন, একজন সিনিয়র একজন জুনিয়র। তখন তুমি হয়তো বললে যে স্যার সিনিয়র মনির স্যার পাঠিয়েছেন। স্যার বলবে ও আচ্ছা 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 চিনতে পারছি, বলো কি সমস্যা। প্রশিক্ষণ সেম, প্রশিক্ষণ তাই, সরি বৈশিষ্ট্য সেম, বৈশিষ্ট্য তাই। বৈশিষ্ট্য তোমাকে একটা বিষয়কে তোমার সামনে স্পষ্টভাবে উপস্থাপন করবে কতগুলো গুণাবলীর মাধ্যমে। তো আমরা যদি প্রশিক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করতে যাই তাহলে আমরা প্রশিক্ষণের সংজ্ঞাটা যদি ভালোভাবে জানতে চেষ্টা করি দেখবে আমরা প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলো পেয়ে যাব। আমরা বলছি প্রশিক্ষণ একটি সামাজিক প্রক্রিয়া, আমরা বলেছি প্রশিক্ষণ হচ্ছে হাতে কলমে শিক্ষা দেওয়ার কৌশল, আমরা বলেছি প্রশিক্ষণ একটি শিক্ষণ প্রক্রিয়া, আমরা বলেছি প্রশিক্ষণ কর্মীর দক্ষতা, যোগ্যতা, প্রবণতা, অভিজ্ঞতা বৃদ্ধি করে। তো দেখো ওই সংজ্ঞার আলোকে আমরা প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলো কি কি পাই। প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ মানে কি? সরাসরি। ওই যে আমরা সংজ্ঞাতেই তো বললাম যে প্রশিক্ষণ হচ্ছে হাতে কলমে শিক্ষা দেওয়ার একটি কৌশল, এই জন্য প্রশিক্ষণ প্রত্যক্ষ পদ্ধতি হিসেবে তুমি গণ্য করতেই পারো। তো
প্রশিক্ষণ কখনো পরোক্ষভাবে হবে না, প্রশিক্ষণ সত্যিকার অর্থেই সরাসরি তোমাকে কর্মীকে শেখাতে হবে। সংগঠিত প্রক্রিয়া। সংগঠিত মানে কি? যে সমস্ত বিষয়াবলী একত্রিতকরণ। তো প্রশিক্ষণ তুমি যাকে দিবে, যে প্রশিক্ষণ দিবে তার সমস্ত বিষয়াবলী তার সামনে যথাযথভাবে একত্রিত করিয়ে উপস্থাপন করতে হবে। এই জন্য বলা হয় প্রশিক্ষণ একটি সংগঠিত প্রক্রিয়া। ধারাবাহিক শিক্ষণ, আমরা বলছি প্রশিক্ষণ হচ্ছে একটি শিক্ষণ প্রক্রিয়া, এবং ধারাবাহিক শিক্ষণ প্রক্রিয়া আমাদের দ্বিতীয় সংজ্ঞাটাই ছিল যে প্রশিক্ষণ হচ্ছে একটি ধারাবাহিক শিক্ষণ প্রক্রিয়া, যার মাধ্যমে কর্মীকে উক্ত কাজের জন্য দক্ষ করে তোলা হয়, তার আগ্রহ, প্রবণতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করার প্রচেষ্টা চালানো হয়। লক্ষ্য কেন্দ্রিক, আমরা জানি পৃথিবীর সকল কাজই লক্ষ্য কেন্দ্রিক। আমার আজকের ক্লাস করার উদ্দেশ্য আছে, তুমি ক্লাসটা অ্যাটেন্ড করছো সেটারও তোমার একটা উদ্দেশ্য আছে, মোট কথা সবকিছুই কি লক্ষ্য কেন্দ্রিক। সুতরাং প্রশিক্ষণের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট লক্ষ্য পূর্ব থেকেই কি থাকে, নির্ধারিত থাকে, পূর্ব নির্ধারিত। আমরা জাস্ট লক্ষ্যের মধ্যেই আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটা প্রশিক্ষণের একটি সুনির্দিষ্ট লক্ষ্য পূর্বেই তোমাকে নির্ধারণ করে নিতে হয়। যদি পূর্ব থেকে তুমি লক্ষ্যটা নির্ধারণ করে না নাও, তাহলে কিন্তু তোমার প্রশিক্ষণ ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার সম্ভাবনা থাকবে। তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান। রাইট, প্রশিক্ষণ কখনোই শুধুমাত্র ব্যবহারিক জ্ঞান নিয়ে হয় না। যে বিষয় সম্পর্কে কর্মীকে তুমি জানাতে চাচ্ছ, সেই বিষয়ের তাত্ত্বিক জ্ঞান তাকে জানানোর পাশাপাশি তাকে অবশ্যই ব্যবহারিকভাবে উক্ত জ্ঞান বা উক্ত বিষয়টা বোঝানোর প্রচেষ্টা চালাতে হবে। এই জন্য বলা হয়ে থাকে যে প্রশিক্ষণ হচ্ছে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বিত রূপ। নমনীয়তা, প্রশিক্ষণে অবশ্যই নমনীয়তা গুণ থাকতে হবে। তুমি একটা বিষয় শেখাচ্ছ, এটাতেই যদি তুমি নিশ্চিত থাকো যে এর বাইরে আর কিছু নাই, তাহলে তো হবে না। সবকিছুই পরিবর্তনশীল। সুতরাং প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেও যে কোনো সময় নতুন কিছু অ্যাড করা অথবা কোনো কিছু বিয়োজন করা অথবা কোনো কিছু পরিবর্তন করার মতো অবস্থা থাকে। যুগোপযোগী, প্রশিক্ষণ অবশ্যই যুগোপযোগী হয়, কারণ সময়ের সাথে সাথে কর্মীর কাজের ধরন পরিবর্তন হয়, সেই ধরন অনুযায়ী তাকে দক্ষ করার উদ্দেশ্যেই প্রশিক্ষণ ব্যবস্থা প্রণয়ন করতে হয়। এই জন্য বলা হয় প্রশিক্ষণ কি, একটি যুগোপযোগী কার্যক্রম। আধুনিক ও বস্তুনিষ্ঠ, অবশ্যই প্রশিক্ষণ সবসময় কি আধুনিক হয়, কারণ সনাতন ধ্যান ধারণা পরিবর্তনের উদ্দেশ্যে কর্মীকে আধুনিক চিন্তা চেতনায় আবিষ্ট করার জন্য প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে, এবং অবশ্যই সেই প্রশিক্ষণ বস্তুনিষ্ঠ বিষয়বস্তুর উপর নির্দিষ্ট করা হয়ে থাকে। প্রশিক্ষণ অবশ্যই বিশেষজ্ঞ কর্তৃক প্রণীত হতে হবে, কারণ প্রশিক্ষণ কার্যক্রম তুমি মনে চাইলেও একটা বলে দিলা, তুমি মনে চাইলেও তাকে একটা কাজ শিখাই দিলা উল্টাপাল্টা করে, তাহলে কিন্তু সেটা প্রশিক্ষণের যথার্থ রূপ হবে না। প্রশিক্ষণ পদ্ধতিটা অবশ্যই এই বিষয়ে কোনো এক্সপার্টের মাধ্যমে প্রণয়ন করে তার ভিত্তিতে তাকে কাজ সম্পর্কে প্রশিক্ষিত করতে হবে। টেকনিক্যাল নলেজ, যেমন তুমি কম্পিউটার শিখতে চাচ্ছ, এটা যদি আমি তোমাকে উল্টাপাল্টা করে শিখিয়ে দিই হবে না। কম্পিউটার চালনা যে ভালো জানে তার মাধ্যমেই তো প্রশিক্ষণটা তোমাকে নিতে হবে। তো এরকম ভাবে প্রশিক্ষণের অনেক বৈশিষ্ট্য আছে, আমরা যদি বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে যাই বলে শেষ করা যাবে না, তবে আমরা আজকে প্রশিক্ষণের মূলত 10টা বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আমরা প্রশিক্ষণের বৈশিষ্ট্যটা স্পষ্ট কিছুটা হলেও ধারণা পেলাম, যে যদি এই 10টি বৈশিষ্ট্যগুলো কোনো একটা কাজের মধ্যে দেখা যায় বা বিদ্যমান থাকে, তাহলে সেই কাজটাকে আমরা প্রশিক্ষণ কার্যক্রম বলে গণ্য করব। প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, গুরুত্ব। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই কিন্তু প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা করেছিলাম, কারণ প্রশিক্ষণ একজন নতুন কর্মীর জন্য যেমন প্রয়োজন, প্রশিক্ষণ একজন পুরাতন কর্মীর জন্য প্রয়োজন। প্রশিক্ষণ যেমন একজন অত্যন্ত নিম্ন স্তরের কর্মীর জন্য প্রয়োজন, তেমনিভাবে প্রতিষ্ঠানের উচ্চ স্তরের ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণ প্রয়োজন। তো চলো আমরা প্রশিক্ষণের কিছু সুবিধা, গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চেষ্টা করি। নতুন কর্মী ও প্রতিষ্ঠান পরিচিতি। প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মীকে প্রতিষ্ঠান সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়ে থাকে। প্রতিষ্ঠান নিয়ম নীতি, বিধি বিধান, আইন কানুন, প্রতিষ্ঠানের ঠিকানা, প্রতিষ্ঠানের বাস্তবিক অবস্থা, প্রতিষ্ঠানের উদ্দেশ্য, সবকিছু সম্পর্কে কর্মীকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য প্রশিক্ষণের আয়োজন করতে হয়। অবশ্যই আমরা এটা আলোচনা করেই ফেলেছি যে প্রতিষ্ঠানের নীতি পদ্ধতি সম্বন্ধে জ্ঞান দান করতে গেলে তোমাকে কর্মীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করতে হবে। সেটা হতে পারে বক্তৃতা, সেটা হতে পারে সেমিনার, সেটা হতে পারে তাকে একটা ম্যানুয়াল দিয়ে দেওয়া প্রতিষ্ঠানের এই নীতি পদ্ধতি সম্পর্কে জ্ঞান দান করতে গেলেও তোমার প্রশিক্ষণ প্রয়োজন পড়ে।
শিক্ষার্থী বন্ধুগণ, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আরও রয়েছে ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান দান করার জন্য। এক এক ধরনের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এক এক ধরনের হয়ে থাকে। তো একটা প্রতিষ্ঠান থেকে যখন একজন কর্মী তোমার প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হবে, স্বাভাবিকভাবে সে তার পূর্বের ব্যবস্থাপনা জ্ঞান নিয়ে আসে, কিন্তু নতুন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে সে কাজ ভালোভাবে সম্পাদন করতে পারবে না। তাই অবশ্যই তাকে ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান দানের উদ্দেশ্যে প্রশিক্ষণের আয়োজন করতে হয়। দক্ষতা ও যোগ্যতার উন্নয়ন। শিক্ষার্থীরা, প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই কিন্তু কর্মীর দক্ষতা এবং যোগ্যতার উন্নয়ন করা। সে যে কাজের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে সেই কাজ যাতে সুচারুভাবে সম্পাদন করতে পারে, এই জন্য তার দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে, তার যোগ্যতা উন্নয়নের উদ্দেশ্যে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচরণ ও মনোভাবের পরিবর্তন। মানুষ পরিবর্তিত হয় শিখতে শিখতে। একজন কর্মীকে যখন প্রশিক্ষণের মাধ্যমে তুমি প্রতিনিয়ত দক্ষ করে তুলবে, তো স্বাভাবিকভাবে তার আচরণ পরিবর্তিত হবে, তার মনোভাবের উন্নয়ন করবে। সে যদি প্রতিষ্ঠানের প্রতি বিরূপ মনোভাব নিয়ে থাকে, সেটাও প্রশিক্ষণের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব হয়। শিক্ষার্থীরা, আরো অনেকগুলো উদ্দেশ্য হচ্ছে, যেমন পরিবর্তন সম্পর্কে জ্ঞান দান করতে গেলে প্রশিক্ষণ প্রয়োজন হবে, কারণ যে কোনো ধরনের পরিবর্তন প্রতিষ্ঠানের কর্মীদের জানা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পরিবর্তন সম্পর্কে ধারণা না থাকলে কর্মীরা কার্য সম্পাদন করতে সক্ষম হবে না। আধুনিক প্রযুক্তি বিষয়ে জ্ঞান দান করার জন্য প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানে যে পণ্য এবং সেবা উৎপাদন হয় এবং সেই উৎপাদন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রশিক্ষণ কাজ করে থাকে। প্রশিক্ষণ না দিয়ে তুমি কর্মীকে পণ্য, সেবা এবং তার উৎপাদন পদ্ধতি সম্পর্কে দ্বারা জানাতে পারবে না। মনোবল বৃদ্ধি, নিরাপত্তা বিধান, দুর্ঘটনারা। স্বাভাবিকভাবে প্রশিক্ষণ দিলে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়। দক্ষতা বৃদ্ধি পেলে তার মনোবল বৃদ্ধি পাবে। মনোবল বৃদ্ধি পেলে সে নিজকে নিরাপদ বোধ করবে, আর নিরাপদ যদি সে বোধ করে, তো স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের দুর্ঘটনা হ্রাস পাবে। আরো কিছু উদ্দেশ্য আমরা আলোচনা করব। মানবিক সম্পর্কের উন্নয়ন করে শ্রমবিরোধ কি পায়? হ্রাস পায়। তারপরে প্রশিক্ষণ দক্ষ মানব সম্পদ গঠন করে, কারণ কর্মীরা যখন দক্ষ হয়, 1 জন 2 জন 3 জন 5 জন কর্মী যখন দক্ষ হয়ে যায়, তখন প্রতিষ্ঠানের দক্ষ মানব সম্পদ গড়ে ওঠে। কর্মসন্তুষ্টি বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে তুমি যখন একটা কাজ সম্পর্কে দক্ষ হবে, সেই কাজটা তুমি সুচারুভাবে সম্পাদন করতে পারবে, আর যখন কাজটা সুচারুভাবে সম্পাদন করতে সক্ষম হবে, তো তখন খুব স্বাভাবিকভাবেই তোমার মধ্যে কর্মসন্তুষ্টি বিরাজ করবে। তোমার মধ্যে অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ববোধ সৃষ্টি হবে। কারণ তুমি কাজটা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখো বিধায় কাজটা করার জন্য তোমার আগ্রহ জন্মাবে, তোমার দায়িত্ববোধ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানের সম্পদের সদ্ব্যবহার ও অপচয় হ্রাস করার ক্ষেত্রে প্রশিক্ষণ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ প্রশিক্ষিত জনসম্পদ সম্পদের অপব্যবহার কমায়, সম্পদের অপব্যবহার কমিয়ে অপচয় হ্রাস করে এবং যথোপযুক্ত সম্পদের ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করে। মিতব্যয়িতা অর্জন খুব স্বাভাবিক। সম্পদের অপব্যবহার যদি না হয়, অপচয় যদি হ্রাস পায়, তাহলে অবশ্যই মিতব্যয়িতা অর্জন হবে। আর এই মিতব্যয়িতা অর্জনের ক্ষেত্রে কিন্তু প্রশিক্ষণ তোমাকে সহায়তা করতে পারে। উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে দক্ষ কর্মীর মাধ্যমে যদি উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে সে দ্রুত গতিতে উৎপাদন করতে পারে, আর এর ফলে উৎপাদনশীলতা অবশ্যই বৃদ্ধি পায়। একজন অদক্ষ শ্রমিকের পক্ষে যেটা কখনোই সম্ভব নয়। সর্বোপরি আমরা যদি বলি, প্রশিক্ষণের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়। একটা দেশের প্রশিক্ষিত জনশক্তি দেশের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করতে পারে, অশিক্ষিত বা অপ্রশিক্ষিত কর্মী বাহিনী ততটুকু গুরুত্বপূর্ণভাবে কার্যক্রম সম্পাদন করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশিক্ষণের অনেকগুলো উদ্দেশ্য আমরা আলোচনা করেছি। সেই উদ্দেশ্যগুলো তুমি আবার একটু রিপিট করে করে যদি কিছু পয়েন্টগুলো মনে রাখো এবং তারপর পরীক্ষার খাতায় পয়েন্টগুলোর ভিত্তিতে আলোচনা করে দাও, তাহলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে। তবে প্রশিক্ষণের একটা কথা মনে রাখবে, প্রশিক্ষণের বিভিন্ন উদ্দেশ্য থাকলেও সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে কর্মীকে অবগত করা, কর্মীর দক্ষতা বৃদ্ধি করা, কর্মীর যোগ্যতা বৃদ্ধি করা, কর্মীর অভিজ্ঞতা বৃদ্ধি করা, কর্মীর কর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করা, কর্মীর মনোভাবের উন্নয়ন করা এবং সর্বোপরি প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনে সহায়তা করাই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য বা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অথবা প্রশিক্ষণের গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমার আজকের আলোচনায় কিছুটা হলেও তুমি উপকৃত হচ্ছ। আমরা অলরেডি 3টা টপিকস আলোচনা করেছি। আজকে আমরা শেষ টপিকসটা আলোচনা করব, সেটা হচ্ছে প্রশিক্ষণের পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা জানো, একটা প্রতিষ্ঠানের কর্মীর ধরন কিন্তু একরকম নয়। প্রতিষ্ঠানে একদম নিম্ন শ্রেণীর কর্মচারী থেকে নিয়ে একদম উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত নিয়োজিত থাকে।
তো স্বাভাবিকভাবে এক এক ধরনের কর্মীর জন্য বা এক এক পর্যায়ের কর্মচারী বা কর্মীদের জন্য এক এক ধরনের প্রশিক্ষণ পদ্ধতি কিন্তু প্রয়োজন পড়ে। তা আমাদের বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের ধরনের উপর ভিত্তি করে প্রশিক্ষণ পদ্ধতিগুলোকে কিন্তু 4টি ভাগে ভাগ করেছে। যেমন কর্মী প্রশিক্ষণ, অর্থাৎ একদম নিচের লেভেলের কর্মচারীদের কিভাবে প্রশিক্ষণ দেব সেগুলো। তত্ত্বাবধায়ক প্রশিক্ষণ, অর্থাৎ ওই নিম্নের কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বা পরিচালনা করার জন্য যারা নিয়োজিত থাকে তাদেরকে মূলত তত্ত্বাবধায়ক বলা হয়, তাদেরকে প্রশিক্ষণ প্রদান পদ্ধতি। তত্ত্বাবধায়কদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যারা নিয়োজিত তাদেরকে আমরা ম্যানেজার বা এক্সিকিউটিভ বলি বা নির্বাহী বলি, তাদের প্রশিক্ষণ পদ্ধতি। এবং সর্বোপরি ওই নির্বাহীদের নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠানে যে উচ্চপদস্থ ব্যবস্থাপক বা ম্যানেজাররা থাকেন তাদের প্রশিক্ষণ পদ্ধতি। তাহলে প্রশিক্ষণকে মোট কয়ভাবে ভাগ করা হয়েছে? অনেকভাবে ভাগ করা হলো, মূলত আমরা 4টা ভাগে ভাগ করে আলোচনা করব। কর্মী প্রশিক্ষণ পদ্ধতি, তত্ত্বাবধায়ক প্রশিক্ষণ পদ্ধতি, নির্বাহীদের প্রশিক্ষণ পদ্ধতি এবং উচ্চপদস্থ ব্যবস্থাপকদের প্রশিক্ষণ পদ্ধতি। কর্মী প্রশিক্ষণ পদ্ধতি মূলত প্রতিষ্ঠানের যারা উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকে তাদেরকে মূলত কর্মী বলা হয়। এই জন্য তাদেরকে প্রশিক্ষণের পদ্ধতিগুলো কিছুটা ব্যতিক্রম ধরনের হয়ে থাকে। যেমন কর্মকালীন প্রশিক্ষণ, অর্থাৎ কর্মীকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে প্রথমে তাকে উক্ত কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়, তারপর সে কাজটা কিভাবে সম্পাদন করছে, ভুল করলে তাকে একজন অভিজ্ঞ দক্ষ কর্মীর মাধ্যমে সে ভুলগুলো ধরিয়ে দিয়ে সে ভুলগুলো সংশোধন করার ব্যবস্থা করার মাধ্যমে ওই নিয়োগকৃত কর্মীকে ধীরে ধীরে প্রশিক্ষিত বা দক্ষ করে তোলার ব্যবস্থা করা হয় কর্মকালীন প্রশিক্ষণের মাধ্যমে। শিক্ষানবিশ প্রশিক্ষণ, এটা অনেকটা কর্মকালীন প্রশিক্ষণের মতো। এই ক্ষেত্রে একজন কর্মী বা কর্মীগণকে প্রথমে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে বলা হয়ে থাকে যে তোমাদের জন্য 5 মাস 6 মাস অথবা 1 বছর সর্বোচ্চ 7 বছরের জন্য শিক্ষানবিশ হারে নিয়োগ দেওয়া হলো, তোমরা কাজ এই সময়টাতে শিখবে, শেখার পরে দক্ষ হলে তোমাদেরকে প্রতিষ্ঠানে স্থায়ী কর্মচারী রূপে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকালীন সময় তাদের বেতন ভাতা অন্যান্য বিষয়াদি মূল বা স্থায়ী কর্মচারীদের চেয়ে অবশ্যই কম থাকে। এই পর্যায়ে কর্মীরা কাজ শিখে একজন দক্ষ ও অভিজ্ঞ তত্ত্বাবধায়ক বা একজন দক্ষ অভিজ্ঞ কর্মচারীর সাথে থেকে তাদের কাজগুলো শিখে ভুল ত্রুটি হলে সংশোধন করার মাধ্যমে নিজেকে আস্তে আস্তে দক্ষ ও অভিজ্ঞ করে তোলে। উপপ্রকোষ্ঠ প্রশিক্ষণ বা ভেস্টিবিউল ট্রেনিং, এক্ষেত্রে কর্মীদেরকে একটা নির্দিষ্ট কক্ষে নিয়োগ করা হয়, যে কাজের জন্য করা হচ্ছে তাদেরকে আলাদা করে একটা নির্দিষ্ট কক্ষে নিয়োগ করা হয়, সেখানে তাদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সেট আপ সবকিছু সেট করে দিয়ে একজন দক্ষ অভিজ্ঞ কর্মীকে তাদের সাথে অ্যাড করে দেওয়া হয়। ওই কর্মীর মাধ্যমে তারা ওই সমস্ত বিষয়গুলো কিভাবে পরিচালনা করতে হয়, ওই কাজগুলো কিভাবে সম্পাদন করতে হয় তারা আস্তে আস্তে শিখে থাকে। অর্থাৎ তারা কেবলমাত্র তাদের ওই কক্ষেই কাজ শিখে, তারা এই কক্ষের বাইরে অন্যান্য কাজের প্রতি অতটা মনোনিবেশ করে না। এর ফলে তারা তাদের কাজ সম্পর্কে অত্যন্ত দ্রুততার সহিতই দক্ষ এবং যোগ্য হয়ে ওঠে। পরিচিতিমূলক প্রশ্ন, এটা মূলত নতুন কর্মীদের জন্য, কারণ নতুন কর্মীরা যখন প্রতিষ্ঠানে নিয়োগ পায় তারা কিন্তু একটু শাইনেস ফিল করে, তাদের মধ্যে জড়তা আসে, তারা বুঝে না যে প্রতিষ্ঠানের কি নিয়ম কানুন, কিভাবে কথা বলতে হবে বা কিভাবে চলতে হবে, প্রতিষ্ঠানের কোন পদ্ধতিতে কাজ করে, প্রতিষ্ঠানের কি ব্যাপার স্যাপার আছে বা প্রতিষ্ঠানের কখন আসতে হবে কখন যেতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। মূলত পরিচিতিমূলক বা ইন্ডাকশন ট্রেনিং বা পদ্ধতিতে কর্মীদেরকে প্রতিষ্ঠানের নিয়ম কানুন, আইন, বিধি বিধান, নীতি পদ্ধতি সম্পর্কে একটা সাম্যক ধারণা দেওয়া হয়। তো শিক্ষার্থীরা আমরা মনে হয় জানলাম যে কর্মী প্রশিক্ষণ পদ্ধতিগুলো, আরো অনেক পদ্ধতি আছে, আমরা যেহেতু সময় স্বল্পতা এই জন্য আমরা 4টা পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। এই কর্মকালীন প্রশিক্ষণ পদ্ধতি, শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি, উপপ্রকোষ্ঠ বা ভেস্টিবিউল ট্রেনিং এবং পরিচিতিমূলক প্রশিক্ষণ পদ্ধতি। খ, তত্ত্বাবধায়ক প্রশিক্ষণ। তত্ত্বাবধায়ক হচ্ছে মিড লেভেলের বলা হয় মোটামুটি ভাবে, অর্থাৎ নিম্ন স্তরের কর্মচারীদের তত্ত্বাবধান করার জন্য যারা নিয়োজিত থাকে তাদেরকে মূলত তত্ত্বাবধান বলা থাকে। ব্যবস্থাপনা স্তরের ভিত্তিতে যদি আলোচনা করি তারা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপক। তো তাদেরকেও প্রশিক্ষণ দেওয়ার জন্য কতগুলো পদ্ধতি কিন্তু তোমার অনুসরণ করতে হয়। স্বাভাবিকভাবেই তুমি কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে পদ্ধতিগুলো অনুসরণ করেছো সেই পদ্ধতিগুলো কিন্তু তাদের জন্য অতটা কার্যকর হয় না, তাদের জন্য আরো কিছু ব্যতিক্রম প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করতে হয়, যেমন কি বক্তৃতা। অর্থাৎ তুমি তত্ত্বাবধায়কদেরকে একত্রিত করে একজন দক্ষ
ব্যবস্থাপক বা একজন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে যে বিষয়টা সম্পর্কে তারা কাজ করবে সেই ব্যাপারটা সম্পর্কে একটা বক্তৃতা আয়োজন করে দিলে, কিংবা সেটা প্রতিষ্ঠানের অভ্যন্তরের থেকে একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে দিয়ে আলোচনা করাতে পারো, অথবা প্রতিষ্ঠানের বাইরের কোনো বিশেষ ব্যক্তি, কোনো বিশেষ পরিচিতি বা কোনো বিশেষ অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে এই বক্তৃতার আয়োজন করা যেতে পারে। সম্মেলন এটা হচ্ছে মূলত একই সাথে অনেকজন তত্ত্বাবধায়ককে একত্রে কাজ শেখানোর একটা পদ্ধতি। এখানে কর্মীদেরকে, এখানে তত্ত্বাবধায়কদেরকে আহ্বান করা হয়, তাদেরকে একত্রে বসানো হয়, তাদের সাথে একত্রে আলাপ আলোচনা করা হয়, তাদের সাথে একত্রে কাজ শেখার চেষ্টা করা হয়। অবশ্যই এই জন্য এক বা একাধিক দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষককে তাদের সাথে নিয়োগ দেওয়া হয়। তারা এখানে কখনো কখনো বক্তৃতা করে, কখনো স্লাইড পরিদর্শন করে, কখনো হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, কখনো কখনো লেকচার দেওয়া হয়, ইত্যাদি নানাবিধ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। পদ পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশিক্ষণ পদ্ধতি। এক্ষেত্রে মূলত কর্মী তত্ত্বাবধায়কদেরকে এক পদ থেকে অন্য পদে নিয়ে তাদেরকে ওই পদের কাজগুলো শিখতে চেষ্টা করা। অর্থাৎ যেহেতু তত্ত্বাবধায়কগণ নিম্ন স্তরের কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকে, আর নিম্ন স্তরের কর্মীরা এক একজন এক এক ধরনের কাজ করে, তাই তত্ত্বাবধায়কদেরকে বিভিন্ন ধরনের কাজ শেখানোর উদ্দেশ্যে তাদেরকে পদ আবর্তন করা, অর্থাৎ এক পদ থেকে অন্য পদে নিয়ে প্রত্যেকটা পদের কাজকর্মের ধারণ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনা পর্যবেক্ষণ পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ পদ্ধতি। ক্ষেত্রে কর্মীর সামনে কতগুলো ঘটনা উপস্থাপন করা হয়, বা একটা বা দুটি ঘটনা দিয়ে দেওয়া হয়, এবং লক্ষ্য করা হয় সে ওই ঘটনা বা সে ওই কাজটি কিভাবে সম্পাদন করছে, তার ভিত্তিতেই তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। যদি সে ভুল করে তাহলে সেই ভুলটা শুধরিয়ে দেওয়ার জন্য একজন অবশ্যই অভিজ্ঞ দক্ষ তত্ত্বাবধায়ক তার সাথে সম্পৃক্ত থাকেন। পদোন্নতি প্রশিক্ষণ পদ্ধতি খুব লাক্সারিয়াস প্রশিক্ষণ পদ্ধতি আমরা বলি, যে প্রত্যেকেরই ডিজায়ার প্রশিক্ষণ পদ্ধতি, কেননা এই ক্ষেত্রে কর্মীকে তার বর্তমান পদ থেকে উপরের পদে প্রমোশন দিয়ে ওই পদের কার্যক্রম সম্পর্কে তাকে স্পষ্ট ধারণা দেওয়া হয়। আনুষ্ঠানিক প্রশিক্ষণ পদ্ধতি আমরা যদি বলি, এটা হচ্ছে উপরে যে প্রশিক্ষণ পদ্ধতিগুলো আলোচনা করেছি, বিশেষ করে বক্তৃতা, কনফারেন্স বা সম্মেলন, এই পদ্ধতিগুলো একত্রে করা হয়। এখানে কর্মচারীদের জন্য ফর্মালি একসাথে একত্রিত করা হয়, তাদের সম্পর্কে বক্তৃতা দেওয়া হয়, তাদের কনফারেন্স করা হয়, তাদের সাথে সেমিনার করা হয়, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে তাদের নিজস্ব কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে চেষ্টা করা হয়। তো শিক্ষার্থীরা নির্বাহীদের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে চলো এবার আমরা আলোচনা করি। নির্বাহী কারা? মূলত তত্ত্বাবধায়কদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠানের যে মিড লেভেলের ব্যবস্থাপকরা থাকেন তাদেরকে আমরা বলি নির্বাহী। যেমন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, যেমন উৎপাদন বিভাগ থাকে, বিপণন বিভাগ থাকে, প্রশাসনিক বিভাগ থাকে, অর্থ বিভাগ থাকে, প্রত্যেক বিভাগে যে নির্বাহীরা থাকে, অফিসাররা থাকে, তাদেরকে এখানে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন এক্ষেত্রে যে প্রশিক্ষণ পদ্ধতিগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, অর্থাৎ এক্ষেত্রে একজন কর্মীকে কতগুলো কার্য সম্পাদন করতে দিয়ে তার সাথে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে অ্যাটাচ করে দেওয়া হয়। তিনি ওই প্রশিক্ষণে নিয়োজিত ব্যক্তি বা প্রশিক্ষণার্থী কিভাবে কাজটা সম্পাদন করছে সেটা পর্যবেক্ষণ করেন, তার ভুল ত্রুটি হলে সেটা সংশোধনের ব্যবস্থা করেন এবং তার ভিত্তিতে তাকে আস্তে আস্তে দক্ষ করে গড়ে তোলেন। জুনিয়র বোর্ড মূলত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কয়েকজন দক্ষ অভিজ্ঞ কর্মকর্তার একত্রীকরণের মাধ্যমে একটি বোর্ড গঠন করে, যে বোর্ডগুলো তাদের অধীনস্থ কর্মচারীদের কার্য দক্ষতা যাচাই বাছাই করেন, মূল্যায়ন করেন, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ উপদেশ কখনো কখনো হাতে কলমে শিক্ষা প্রদান করে থাকেন। অর্থাৎ এক্ষেত্রে একা কোনো প্রশিক্ষণ না দিয়ে একটা বোর্ডের মাধ্যমে তাদের অধীনে যারা থাকে তাদেরকে প্রশিক্ষণ বা তাদেরকে দক্ষ করার ব্যবস্থা করা হয়। প্রকল্প পদ্ধতি এখানে মূলত একটা সুনির্দিষ্ট প্রজেক্টে কয়েকজন নির্বাহীকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয় এবং তাদের জন্য অবশ্যই একজন দক্ষ ব্যবস্থাপককে তাদের তত্ত্বাবধান করার জন্য নিয়োজিত করা হয়। ওই প্রকল্প বাস্তবায়নে কর্মীরা কি ধরনের দক্ষতা দেখাচ্ছে সেটা যাচাইয়ের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করা হয়। বাস স্টেশন এটা মূলত হচ্ছে যে
এমন এক ধরনের প্রশিক্ষণ পদ্ধতি, এখানে প্রকল্প পদ্ধতিতে দেখা যায় যে অনেক বড় থাকে, কেউ কাজে অংশগ্রহণ করে, কেউ কাজে অংশগ্রহণ করে না, কিংবা যদি কনফারেন্স হয়ে থাকে কেউ শুধু শুধু বসে থাকে, অ্যাক্টিভ হয় না। ওই বাস স্টেশনে কর্মীকে একটা কাজ দেওয়ার পর তাকে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয় এই কাজটা কিভাবে করতে হবে, তারপর সে কাজটা কিভাবে সম্পাদন করেছে সেই সম্পাদনের গতি প্রবণতার ভিত্তিতে তাকে মূল্যায়ন করা হয়, এভাবেই সে প্রশিক্ষিত হয়। প্রতিষ্ঠানের বাইরে প্রশিক্ষণ, কখনো কখনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশিক্ষণগুলো ছাড়াও কর্মীদেরকে বাইরের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানেও প্রেরণ করা হয়, তাদেরকে অভিজ্ঞ ও দক্ষ করে তোলা যায়। বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সে সকল প্রতিষ্ঠানে তাদের প্রশিক্ষণের জন্য পাঠিয়ে থাকে। কখন ব্যবসায়িক সফর, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশিক্ষণ পদ্ধতি। এক্ষেত্রে দেখা যায় যে প্রতিষ্ঠানগুলো তাদের এই নির্বাহীদের ব্যবসায়িক সফরে বিদেশে বা বিভিন্ন জায়গায় প্রেরণ করে, অন্যান্য প্রতিষ্ঠানে প্রেরণ করে, সেখান থেকে গিয়ে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তা নিজ প্রতিষ্ঠানে প্রয়োগ করতে প্রচেষ্টা চালায়। পেশাগত ডিপ্লোমা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রফেশনাল প্রশিক্ষণ পদ্ধতি। এক্ষেত্রে কর্মীকে তার সুনির্দিষ্ট কাজের উপর আনুষ্ঠানিক লেখাপড়ার মাধ্যমে প্রত্যক্ষ ডিপ্লোমা অর্জনের সুযোগ দেওয়া হয়। অর্থাৎ কর্মীরা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় তার জন্য নির্ধারিত বিষয় সম্পর্কে প্রশিক্ষণ নেয়, এবং শুধু প্রশিক্ষণ নেয় না, এখানে সে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সে প্রায়োগিক দক্ষতার সাথে সাথে সে শিক্ষাগত দক্ষতাও বৃদ্ধির প্রচেষ্টা চালায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় অনেক নিয়ে নিচ্ছি, আমরা সর্বশেষ প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি, সেটা হচ্ছে উচ্চ পদস্থ ব্যবস্থাপক প্রশিক্ষণ পদ্ধতি। একটা প্রতিষ্ঠানে টপ লেভেলে যারা কাজ করেন, যারাই মূলত প্রতিষ্ঠানটাকে নিয়ন্ত্রণ করেন, তাদেরকে বলা হয় উচ্চ পদস্থ ব্যবস্থাপক। তাদের জন্য যে প্রশিক্ষণ পদ্ধতিগুলো প্রতিষ্ঠান বিবেচনা করতে পারে সেগুলো হচ্ছে ছদ্মবেশ ধারণ প্রশিক্ষণ বা সিমুলেশন ট্রেনিং। এক্ষেত্রে মূলত কর্মীরা যে কাজ করে তাদের সাথে একজন উচ্চপদস্থ অভিজ্ঞ কর্মকর্তাকে ছদ্মবেশে নিয়োগ করা হয়। তিনি মূলত দেখেন, গোপনে বা তদারক করেন যে কর্মীরা যথাযথভাবে কাজ করছে কিনা এবং কাজ কতটুকু দক্ষতা সম্পাদন করছে, এবং তার ভিত্তিতে সে তার উপরস্থ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রদান করে থাকে, এবং এর মাধ্যমে উচ্চপদস্থ বা প্রতিষ্ঠানের মূল মালিকরা জেনে যায় যে উচ্চপদস্থ ব্যবস্থাপকদের কোন ধরনের প্রশিক্ষণ বা কোন ধরনের দক্ষতা অর্জনের প্রচেষ্টা চালাতে হবে। ভূমিকা অভিনয় কৌশল খুব মজার একটা প্রশিক্ষণ পদ্ধতি। এক্ষেত্রে উচ্চপদস্থ ব্যবস্থাপক এবং শ্রমিকরা সকলে মিলে অভিনয় করার মাধ্যমে কাজটা কিভাবে করতে হবে সেটা শিখে নেয়। হয়তো দেখা গেলো যে একটা কাজ কিভাবে করতে হবে কর্মী সে খুব ভালো জানে, সে হয়তো অভিনয়ের মাধ্যমে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওই কাজটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে দেয়। সংবেদনশীলতা প্রশিক্ষণ, সেন্সিটিভিটি ট্রেনিং। এক্ষেত্রে ব্যবস্থাপকের আবেগ প্রবণতা, বুদ্ধিমত্তা, দূরদর্শিতা ইত্যাদি প্রবণতা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করা এবং সেগুলোর পরিবর্তনের প্রয়োজন হলে সেগুলো পরিবর্তনের জন্য হাতে কলমে শেখানোর প্রচেষ্টা চালানো হয়। ম্যানেজমেন্ট গেম খুব সুন্দর একটি প্রশিক্ষণ পদ্ধতি। এখানে মূলত প্রতিষ্ঠানের কর্মীদেরকে এক ধরনের খেলার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ ব্যবস্থাপক কতগুলো সমস্যা তৈরি করেন ইচ্ছাকৃতভাবে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য প্রশিক্ষণার্থীদেরকে বলা হয়, এবং প্রশিক্ষণার্থীতে কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করছে সেটা পর্যবেক্ষণ করা হয়, এবং আস্তে আস্তে এবং ভুল ত্রুটি শুধরানোর মাধ্যমে তাদেরকে উক্ত কাজে প্রশিক্ষিত করা হয়। ব্রেইন স্টর্মিং, এক্ষেত্রে কর্মীদেরকে অনেকটা ম্যানেজমেন্ট গেমের মতো প্রশিক্ষণার্থী কর্মীদের ব্যবস্থাপকদের সামনে বিভিন্ন ধরনের সমস্যা উপস্থাপন করা হয়, এবং সেই সমস্যাগুলো তারা কিভাবে সমাধান করবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা নেওয়া হয়, এবং তার ভিত্তিতে তাদেরকে প্রশিক্ষিত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশিক্ষণ সম্পর্কে আজকে একটু মোটামুটি ধারণা দিতে চেষ্টা করলাম। তোমরা জানো যে আমরা
টিচাররা ক্লাস নিয়ে অভ্যস্ত অনেক স্টুডেন্টদের সামনে, কিন্তু আজকে এই মহামারীর কারণে, কোভিড-19 মহামারীর কারণে আমার সামনে শুধু কিছু অলস যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতির সামনে দাঁড়িয়ে আমি ক্লাস নিচ্ছি। তো আশা করি ক্লাস খুব বেশি সুন্দর না হলেও, কারণ পার্টিসিপেটরি মেথডে ক্লাসটা না হলেও নিশ্চয়ই তোমাদের জন্য কিছুটা হলেও উপকার হবে। তো শিক্ষার্থীরা, আমরা আশা করব যে তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের জন্য আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো এবং সর্বশেষে আবারও বলবো, ঘরে থাকো, নিরাপদ থাকো এবং অন্যকে নিরাপদ রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।